নিজের কপালে এবার নিজেই দুর্গতি ডেকে আনলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এক পর্যায়ে আয়ুষ যখন রাগে ক্ষোভে ফেটে পড়ে কুসুমকে যখন কিনা ওয়ার্ন করে যখন কিনা গাঙ্গুলি হাউসে পৌঁছানোর জন্য তড়িঘড়ি করে মন্দির থেকে বেরিয়ে পড়ে, ঠিক তার পর মুহূর্তে কুসুম যখন কাঁদতে কাঁদতে বলতে থাকে যে হায় ঈশ্বর, এবার আমি কী করবো, কী করেই বা আমি সকলে মুখোমুখি হব, আমার তো এবার আর কোনো রকম কোনো পথ রইলো না, যার জন্য কিনা এখানে সব কিছু আমি সমাধান করার জন্য এখানে এলাম, অথচ তার সত্ত্বেও আমার জীবনটা সম্পূর্ণরূপে আবারও কেন উথাল পাথাল হয়ে গেল। এবার আমি আমার বাবাকে কী জবাব দেবো? ঈশ্বর, আমি এরকমটা তো কোনো মতেই চাইনি, কিন্তু ঈশ্বর যাই হয়ে যাক না কেন, আমি কোনোভাবেই চাই না যে আমার হাত থেকে নোয়া বাঁধানোটা ছোটো সাহেব খুলে ফেলা, মাত্র ছোটো সাহেবের কোনো রকম কোনো অমঙ্গল হোক বা ছোটো সাহেবের কোনো রকম কোনো খারাপই হোক, তুমি একটু দেখো ছোটো সাহেবের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। অন্যদিকে আয়ুষ যখন রাশ ড্রাইভ করা শুরু করে দেয় এবং আয়ুষ যখন বলতে থাকে যে কুসুমের এত বড় স্পর্ধা হয় কী করে, আর আমি মানুষ চিন্তা এতটাই বা কী করে ভুল করে ফেললাম, এবং আমরা কোথায় বেচারা রাতুলকে দোষারোপ করছিলাম, এর জন্য বারবার করে মা আমাকে বলছিল যে না, সে কোনো মতে এই জিনিসটা বিশ্বাস করতে পারছে না যে তার মানুষ চিন্তা এতটা ভুল হলো, যে রাতুলের মতন এরকম একটা ভালো ছেলে, নির্দোষ ছেলে, যে কিনা এরকম কাজ করা তার পক্ষে সম্ভবই না, সেই ছেলে কী করি বা সেই সময় এসে বিয়ের মতন সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে পারে। এই সম্পূর্ণটা যে কুসুমের প্ল্যান করা ছিল, সেটা যদি আমরা আগে জানতাম তাহলে হয়তো বা সকলের সামনে মাকে এরকম করে লজ্জায় পড়তে হতো না। সকলের সামনে মায়ের লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছে, কুসুম এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, সেটা আমি এনশিওর করবো, এবং তার জন্য যত শীঘ্র সম্ভব আমাকে এক্ষুনি বাড়িতে পৌঁছতে হবে। অন্যদিকে ঈশান যখন ফোন করে এবং বলতে থাকে যে ভাইদা তুই কোথায় রে, তুই কখন আসবি বাড়িতে, ঠিক সেই তাই যখন বলতে থাকে যে ঈশান যে করেই হোক না কেন মাকে তুই বাড়িতে থাকতে বল, কারণ আমার বাড়িতে আসা মতো খুব জরুরি, তোদের সকলের সঙ্গে কথা আছে, এবং এই সমস্ত কথা হয়তো বা অনেক আগেই প্রকাশ করা উচিত ছিল, কিন্তু আজ আমি যেমন জানতে পেরেছি সেরকম সকলে জানতে পারুক, সেটাই আমি চাইতে যত শীঘ্র সম্ভব আমি বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছি। অন্যদিকে ঈশান যখন বলতে থাকছে কী হয়েছে ভাইদা, তুই কোনো কিছু সত্য জানতে পেরেছিস জাদুঘর থেকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে এমন সত্য জানতে পেরেছি যে সত্য কিনা জানা মাত্র তুই ধাতা লেগে যাবি ঈশান, এবং এই সত্যটা হয়তো বা কেউ একবার শোনা মাত্র বিশ্বাস করবে না, কিন্তু তার শর্ত তোদের সকলকে বিশ্বাস করতে আমি বাধ্য করব, কারণ তার সমস্ত কারণ আমার কাছে আছে। অন্যদিকে আয়ুষ যখন ঈশানের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করেই যখন কিনা অপর দিক থেকে আসা একটা কাভার ভ্যান দেখতে পায়, এবং আয়ুষের যখন ব্রেক ফেল হয়ে যায় এবং নিজে কোনো মতেই গাড়ি কন্ট্রোল করতে না পেরে এক পর্যায়ে যখন খাদের কিনারে আয়ুষের গাড়ি পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা কী ব্যাপার ভাইদা, তুই কথা বলছিস না কেন, ভাইদা তোর কী হয়েছে, ভাইদা তুই শুনতে পাচ্ছিস এটা কি, কিসের আওয়াজ হলো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী হয়েছে ঈশান, তোমাকে দেখে এতটা উত্তেজিত কেন মনে হচ্ছে, কী হয়েছে এটা কি, কিছু সিরিয়াস? ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে জানি না, আমার ভাইদা কী একটা জরুরি কথা বলার কথা বলছিল, কিন্তু তার সত্ত্বেও ভাইদা আসার পথে হঠাৎ করে কিসের একটা আওয়াজ হলো, তারপর থেকে ভাইদার সঙ্গে আমার কলটা ডিসকানেক্ট হয়ে গেলো, এখন কী হলো কিছু তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে একজন পথচারী যখন কিনা আয়ুষের ফোন কুড়িয়ে নিয়ে যখন কিনা বলতে থাকে যে হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন, আপনি যে কেউই হন না কেন, আপনি যার সঙ্গে কথা বলছিলেন তার গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার গাড়িটা রীতিমতো খাদের কিনারে পড়ে গিয়েছে, এবং তার গাড়ির সাথে একটা কাভার্ড ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং তার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, তাই যত শীঘ্র সম্ভব আপনারা হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করুন, নয়তো ওনাকে বাঁচানো যাবে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।